অর্থই নাকি অনর্থের মূল, আবার অর্থ ছাড়া দুনিয়া অচল। কি করা যায় বলুন তো? চলুন শুরু করা যাক আজকের গল্পটা। আজকের গল্পের নাম হলো অমৃতলালের ভয়। গল্প শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের পছন্দ মতো গল্প শোনাতে আমরা সব সময় সচেষ্ট থাকি। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, অমৃতলালের ভয়। এই শোনো, আমার টাকাটা আজই ফেরত চাই, আর সেটা এক্ষুনি চাই। আজ প্রায় 2 বছর ধরে আমি ঘুরছি। তোমাকে 1 কোটি টাকা ধার দিয়েছিলাম। সুদের কথা তো ছেড়েই দাও, আসলটাও আজ 2 বছর ধরে আজ দেব কাল দেব, তুমি আর ফেরতই দিচ্ছ না। বলি, মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? অমৃতলাল বাবু, আর কটা দিন, শুধুমাত্র কটা দিন টাইম দিন, আপনাকে আমি সুদে আসলে সব মিটিয়ে দেবো। না 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 না, আর একদিনও সময় পাবে না। আমার আজই সব টাকা ফেরত চাই, না হলে ফল কিন্তু ভালো হবে না। তোমার সাথে চুক্তি হয়েছিল তুমি এই সময়ের মধ্যে সব টাকা ফেরত দেবে, কিন্তু এখন সময় পেরিয়ে যাওয়ার পরও তুমি টাকাটা ফেরত দিচ্ছ না। হ্যাঁ, আর আবার এমনকি ফোনও ধরছো না। শ্রী অমৃতলাল নস্কর পেশায় একজন ব্যবসায়ী। তার বিভিন্ন রকমের ব্যবসার মধ্যে একটা হলো টাকা ধার দেওয়া আর চড়া সুদে তা আদায় করা, এবং তার নির্দিষ্ট সময়ের মধ্যে। আজ অমৃতলালের ট্রেন রয়েছে আসামের তিনসুকিয়ার উদ্দেশ্যে। ব্যবসার কাজে তাকে প্রায়ই যেতে হয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। অমৃতলাল ট্রেনে চেপে বসেছেন বেশ অনেকক্ষণ হয়েছে। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনি খেয়াল করলেন বাইরে আঁধার নেমেছে। অমৃতলাল তার নিজের হাতে ধরা ব্যাগটার দিকে একবার খেয়াল করে দেখে নিলেন। বেশ অনেকগুলো টাকা রয়েছে ব্যাগটার মধ্যে। দোকানদার সৌরেনের থেকে আদায়কৃত টাকা এগুলো। অমৃতলালের চোখটা লেগেই এসেছিল, কিন্তু তিনি হঠাৎ চমকে উঠে জেগে বসলেন, আর সবার আগে নিজের হাতে ধরা ব্যাগটার দিকে এইবার খেয়াল করলেন। না, ব্যাগটা তার হাতে ধরাই রয়েছে, আর একদম একই রকমভাবে বন্ধই রয়েছে। এইবার হঠাৎ তিনি তার চারপাশে খেয়াল করলেন। দূরপাল্লার ট্রেন হলেও ট্রেনটা যেন বেশ ফাঁকা ফাঁকা লাগছে। ট্রেনে তার আশেপাশে বড়জোর জনাচারেক লোক রয়েছে। সকলেরই সিট রিজার্ভড। তার সিটটিও রিজার্ভড, কিন্তু তিনি আজ রাতে কোনো মূল্যেই ঘুমোবেন না, কারণ ঘুমিয়ে পড়লে যদি কেউ এসে হঠাৎই তার ব্যাগটা তার কাছ থেকে তার অলক্ষ্যেই ছিনিয়ে নেয়। অনেকগুলো টাকার ব্যাপার, তাই ঘুমোনো যাবে না। এইবার তার যেন মনে হতে লাগলো ট্রেনে তার আশেপাশে যে জনা তিন চারেক লোক রয়েছে তারা যেন তাকেই দেখছে। অমৃতলালের মনে এবার একটু সন্দেহ হলো, সাথে ভয়ও হচ্ছিল। যদি কোনোভাবে এদের কেউ ছিনতাইবাজ হয়, আর তার টাকার ব্যাগটা তার কাছ থেকে কোনোভাবে যদি তারা বা তাদের কেউ লুট করে নেয়। অমৃতলালের ঘুম এলো না। না, আমার চোখে মুখে হয়তো একটু জলের ঝাপটা দেওয়া প্রয়োজন। আমাকে সজাগ থাকতেই হবে, কিন্তু আমি তো আবার সঙ্গে জলটাও আনিনি, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। না, এখন সামনে যে স্টেশন আসবে তাতেই নেমে বরং একটু জলটা খেয়ে নেব।
ট্রেন এসে এবার একটি অজানা স্টেশনে দাঁড়ালো। অমৃতলাল তাড়াতাড়ি তার হাতে ধরা ব্যাগটাকে নিয়ে এইবার ট্রেন থেকে নামলেন। স্টেশনে নেমেই তিনি স্টেশনের নামটা দেখলেন। লেখা পানি। স্টেশনটা মোটামুটি জমজমাট। যাই হোক, ওই তো কল। একটু জল খেয়ে নিই, আর চোখে মুখে জলের ঝাপটাটাও দিয়ে নিই। তারপর না হয় আবার ট্রেনে উঠে পড়বো। অমৃতলাল তার চোখে মুখে জল দিতে থাকলেন, কিন্তু তিনি খেয়াল করলেন না যে তার পেছনে থাকা প্ল্যাটফর্মের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা ট্রেনটি, যেটা তাকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারত, সেটা নিঃশব্দে বেরিয়ে যেতে লাগলো। এমন সময় অমৃতলাল চমকে উঠে নিজের পিছন দিকে তাকালেন আর দেখলেন ট্রেন ততক্ষণে প্ল্যাটফর্ম ছেড়ে বেশ অনেকটাই দূরে বেরিয়ে গেছে। তিনি আর দেরি না করে তার হাতে ধরে থাকা টাকার ব্যাগটা নিয়ে দৌড়তে শুরু করলেন। কিন্তু দৌড়তে গিয়ে তিনি আর নিজের টাল সামলাতে পারলেন না। প্ল্যাটফর্মের মাটিতে এক প্রকার হুমড়ি খেয়ে পড়লেন, আর মাটিতে পড়ার সাথে সাথেই তার হাত থেকে তার টাকার ব্যাগটা বেশ কিছুটা দূরে প্ল্যাটফর্মেই একটা ছাউনি ঘেরা অন্ধকারের মধ্যে গিয়ে পড়ল। অমৃতলাল এইবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু প্রথমবারের চেষ্টায় তিনি উঠতে পারলেন না। তার হাত বা পা ভেজা প্ল্যাটফর্মের ওপর পিছলে গেল। এত জল এলো কোথা থেকে? বৃষ্টি হয়েছিল নাকি? এইবার তিনি উঠে দাঁড়ালেন আর চমকে উঠে সামনের সেই অন্ধকারটার দিকে তাকিয়ে খেয়াল করলেন তার ব্যাগটা সেখানে পড়ে রয়েছে। তিনি আর দেরি করলেন না, তড়িঘড়ি তিনি নিজের ব্যাগটার দিকে এগিয়ে গেলেন আর সেটাকে তাড়াতাড়ি তুলে নিলেন নিজের হাতে। না, ব্যাগটা খুলে একবার দেখি বরং, সব টাকাগুলো ঠিক আছে তো? না 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 না, এখানে এই অন্ধকারের মধ্যে বেশ কিছু লোক বসে আছে। এদের সামনে টাকার ব্যাগ খোলাটা বোধ হয় ঠিক হবে না। আমি বরং ওই দিকটায় যাই। অমৃতলাল এইবার সেই অন্ধকার দিক থেকে স্টেশনের আলোর দিকে ঘুরে এগিয়ে চললেন। ট্রেনটা মিস করলাম এত রাতে। এখন কি যে করি? পরের ট্রেন কটায় কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলা দরকার এই ব্যাপারে। আসতে পারি? হ্যাঁ, আসুন। তা আপনি বাঙালি নাকি? আগে হ্যাঁ। আরে, আমিও তো বাঙালি। আজ কপালের ফেরে এই পাণ্ডব বর্জিত এলাকায় এসে থাকতে হচ্ছে। বলছিলাম যে পরবর্তী ট্রেন কটায় আছে যদি একটু বলেন তাহলে খুব উপকার হতো। পরবর্তী ট্রেন তো আগামীকাল দুপুর 1টায়। আপনি কি এই ট্রেনটা মিস করেছেন নাকি? আগে হ্যাঁ। আচ্ছা, এখানে কোথাও রাতটুকু থাকার মতন ব্যবস্থা হবে? দেখুন, এই স্টেশনটা এমনিতেই প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সারাদিনে হয়তো একটা কি দুটো ট্রেন আসে, তাও দাঁড়ায় না। সিগন্যালের সমস্যা থাকলে দাঁড়াতে পারে। তাই এখানে সেরকম কোনো হোটেলও গড়ে ওঠেনি। আমি স্টেশন মাস্টার, তাই আমার কোয়ার্টার আছে। সেখানে আমি একাই থাকি যদিও। তা আপনি চাইলে একটা রাত আমার কোয়ার্টারে কাটাতেই পারেন। অমৃতলাল এইবার একটু চিন্তায় পড়লেন। রাত হচ্ছে, তার উপর তিনি গন্তব্যে যাবার ট্রেন ফেল করেছেন, সঙ্গে আবার বেশ অনেকগুলো টাকা। এখানে কোনো হোটেলও নেই যে তিনি রাতটুকু কোনো রকমে মাথা গুঁজবেন। স্টেশন মাস্টারের প্রস্তাবটা যদিও মন্দ নয়,
আর রাতটুকুই তো, দুপুর 1টায় ট্রেন। আমি না হয় কাল সকালেই চলে আসবো। রাতটুকু সুরক্ষিত আশ্রয়ে থাকাটা কিন্তু আমার এখন একান্তই প্রয়োজন। বলছিলাম যে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে আপনার কোয়ার্টারটা তাও কতটা দূরে হবে? কোয়ার্টার তো একেবারেই কাছে, প্রায় স্টেশন সংলগ্নই বলা চলে। সরকারি কাজ বুঝলেন মশাই, কিছু করার থাকে না। কাজ না থাকলেও বসে থাকতে হয়। যাক গিয়ে আসুন আসুন, এই যে আমার কোয়ার্টার এসেই গেছে, আসুন। আসুন। রাতে খাবার খেয়ে অমৃতলাল স্টেশন মাস্টারের পাশের ঘরে শুতে চলে গেলেন। সেখানেই তার শোবার ব্যবস্থা করে দিয়েছেন আসামের লেখাপানি স্টেশনের স্টেশন মাস্টার শ্রী উদয় শঙ্কর বিশ্বাস। স্টেশন মাস্টার লোকটা কিন্তু বেশ অতিথিপরায়ণ, বেশ আদর যত্ন করলেন আমায়। একাই রাঁধেন, অথচ বেশ 2-3 রকমের পদ রান্না করেছিলেন বটে। কিন্তু আজ আমি এতটাই ক্লান্ত হয়ে গেছি যে খাওয়াটাও ঠিক মতন হলো না। না, আমার এখন একটু ঘুমের প্রয়োজন। রাত তখন কটা খেয়াল নেই। অমৃতলালের ঘুমটা হঠাৎই ভেঙে গেল। অন্ধকার ঘরের মধ্যেই তিনি বিছানার ওপর উঠে বসলেন। এইবার তিনি মন দিয়ে শুনলেন একটা অদ্ভুত চাপা গোঙানির মতো যেন শব্দ তার কানে আসতে থাকলো। এটা কিসের শব্দ? কোনো মানুষের গলার শব্দ কি? অমৃতলাল তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। স্টেশন মাস্টার শ্রী উদয় শঙ্কর বিশ্বাসের কোয়ার্টারটা খুব বড় না হলেও সেটি একতলা এবং তাতে 2টো শোবার ঘর রয়েছে, যার একটিতে তিনি নিজে এবং পাশেরটিতে অমৃতলালকে রাতটুকু থাকতে দিয়েছেন। অমৃতলাল এইবার নিজের শোবার ঘরের দরজাটা খোলার চেষ্টা করলেন, কিন্তু এ কি, দরজা খুলতে গিয়েই তিনি চূড়ান্ত অবাক হলেন। দরজাটা বাইরের দিক থেকে বন্ধ। অমৃতলালের বুকের ভেতরটা যেন আঁতকে উঠল। এই কোয়ার্টারে আমি ছাড়া স্টেশন মাস্টার উদয় শঙ্কর বাবু আছেন। উনি তো আমাকে এখানে আশ্রয় দিয়েছিলেন রাতটুকু কাটানোর জন্য। রাতে শোবার আগেও তো দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল না। তবে এটা বন্ধ করলো কে? উদয় শঙ্কর বাবু? অমৃতলাল এইবার আরও চমকে উঠলেন। এতক্ষণ ধরে পাশের ঘর থেকে আসা গোঙানির শব্দটা যেন বেড়ে গেছে। এমন সময় অন্ধকারের মধ্যেই তিনি খেয়াল করলেন তার আর তার পাশের ঘরে, যেখানে এখন স্টেশন মাস্টার উদয় শঙ্করের থাকার কথা, সেই 2টো ঘরের মাঝে রয়েছে একটা দরজা। ওটা কি? একটা দরজা মনে হচ্ছে। পর্দা দিয়ে আড়াল করার চেষ্টা করা হয়েছে মনে হয়। একবার কি দেখবো ওই দরজাটা খুলতে পারি কিনা। আর ওই ঘরের ভেতর থেকে যে শব্দটা আসছে সেটা কিসের শব্দ সেটা আমাকে জানতেই হবে। অমৃতলাল এইবার ধীরে ধীরে 2টো ঘরের মাঝের সেই দরজাটার সামনে এসে দাঁড়ালেন আর হাতের এক টানে পর্দাটা সরিয়ে ফেললেন। এইবার তিনি 2টো ঘরের মাঝের সেই দরজাতে একটা আলতো ঠেলা দিলেন। দরজাটা সামান্য ফাঁক হলো। অমৃতলাল এইবার চমকে উঠলেন। প্রায় অন্ধকার ঘরের ভেতর প্রায় অদৃশ্য একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে সেই ঘরে থাকা বিছানার ধারে। আর সেই অবয়ব এখন বিছানার ওপর শুয়ে থাকা স্টেশন মাস্টার উদয় শঙ্করের মুখের ওপর ঝুঁকে পড়ে তার মুখে একটা বালিশ চাপা দিয়ে ধরে রয়েছে।
যেন সেই বালিশের নিচে থাকা ব্যক্তিকে সে নিঃশ্বাস বন্ধ করে হত্যা করতে চায়। এমন সময় অমৃতলাল খেয়াল করলেন সেই বালিশের নিচে রয়েছেন আর কেউ নয়, স্বয়ং লেখাপানি স্টেশনের স্টেশন মাস্টার উদয় শঙ্কর বিশ্বাস। উদয় শঙ্কর ছটফট করছেন বুক ভরে একটু নিঃশ্বাস নেবার জন্য, আর সেই জন্যই তিনি নিজের শরীরের সর্বশক্তি দিয়ে আততায়ীর সাথে লড়তে গিয়ে মুখ থেকে একটা গোঙানির মতো শব্দ বের করছেন। অমৃতলালের একবার মনে হলো সে পেছন দিক থেকে গিয়ে আততায়ীকে আক্রমণ করে তাকে নিরস্ত্র করে, কিন্তু ঠিক তার পর মুহূর্তেই তার মনে পড়ে গেল তার নিজের সঙ্গে রাখা টাকার ব্যাগের কথা। অমৃতলাল মনে মনে ভাবলেন, না না, আততায়ীকে আক্রমণ করতে গিয়ে যদি সে উদয়শঙ্করকে ছেড়ে আমাকে আক্রমণ করে আর আমার টাকার ব্যাগটা যদি আমার থেকে ছিনিয়ে নিয়ে পালায়, না, আমার এই সময় কোনো রিস্ক নেওয়া চলবে না। তাছাড়া স্টেশন মাস্টার আমাকে এই পাশের ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেনই বা কেন? তারও তো কোনো ভালো উদ্দেশ্য অবশ্যই ছিল না। অমৃতলাল আর বেশি কিছু ভাবতে পারলেন না। তিনি তড়িঘড়ি সেই ঘরের ব্যক্তিদের সেখানে রেখেই সেখান থেকে নিজের ঘরের ভেতরের দিকে নিঃশব্দে সরে এলেন। আমাকে এখান থেকে কোনো মতে পালাতেই হবে। এই আততায়ী স্টেশন মাস্টারকে খুন করার পর আমাকেও আক্রমণ করতে পারে, আর এমনও তো হতে পারে এই ঘর থেকে বেরোনোর দরজাটা সেই বাইরে থেকে বন্ধ করেছে। হয়তো আমিই তার প্রধান লক্ষ্য। আমাকে হত্যা করে আমার টাকার ব্যাগ লুট করাটাই হয়তো তার প্রধান উদ্দেশ্য, এবং সেই কাজ যাতে সে নির্বিঘ্নে করতে পারে সেই জন্যই হয়তো সে আগে স্টেশন মাস্টার উদয়শঙ্কর বিশ্বাসকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে। না 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 না, এক মুহূর্ত দেরি নয়, কিছু একটা করতেই হবে আমাকে। অমৃতলাল এইবার খেয়াল করলেন তার বিছানার ওপরের জানলাটা খোলা। তিনি এইবার সেই জানলাটার দিকে এগিয়ে গেলেন, আর একটু চেষ্টাতেই জানালার সাথে লাগানো লোহার তার জালি খুব সহজেই তিনি খুলে ফেললেন। অমৃতলাল নিজের টাকার ব্যাগটাকে সঙ্গে করে নিয়ে সেই জানালা দিয়ে বেরিয়ে গেলেন। এই সময়ে স্টেশনের দিকে যাওয়াটাই বেশ বুদ্ধিমানের কাজ হবে। যদিও এখন গভীর রাত, তবুও যদি কোনো রকমে কোনো একটা ট্রেন পাই, সেটাতে উঠেই এখান থেকে যে করে হোক বেরিয়ে যেতে চেষ্টা করতে হবে। অমৃতলাল আবারও সেই লেখাপানি স্টেশনে এসে পৌঁছলেন। স্টেশন তখন প্রায় নিস্তব্ধ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্ল্যাটফর্মের একদম শেষের টিমটিমে আলোতে স্টেশনে যতটুকু দেখা যাচ্ছে তাতে অমৃতলালের নিজের উপস্থিতিকেই ভৌতিক বলে মনে হচ্ছিল। অমৃতলাল লেখাপানি প্ল্যাটফর্মের ছাউনির থেকে কিছুটা তফাতে একটা বসার জায়গা দেখে এইবার বসলেন। নিজের টাকার ব্যাগটাকে আরও একবার সযত্নে টেনে নিয়ে নিজের কোলে তুলে নিলেন। অমৃতলাল এই দিক সেই দিক তাকাতে লাগলেন। তার ত্রিসীমানায় তিনি কাউকেই প্রায় দেখতে পেলেন না। তার বসার জায়গার অনতি দূরে থাকা প্ল্যাটফর্মের ছাউনিটার দিকে এইবার তার নজর গেল। সন্ধেবেলায় যখন নেমেছিলাম ওই ছাউনির নিচটায়, তখনও বোধহয় এতটা অন্ধকার ছিল না। এখন কেমন যেন একটা অদ্ভুত জমাট অন্ধকার ওই জায়গাটাকে ঘিরে ধরে রেখেছে। অমৃতলালের চোখ বারবার ছাউনির নিচের অন্ধকারটায় গিয়ে আটকে যাচ্ছিল। কি যেন একটা অদৃশ্য মোহময় টান তিনি সেদিক থেকে অনুভব করছিলেন। অমৃতলাল আর নিজেকে আটকাতে পারলেন না। এইবার তিনি নিজের বসার জায়গা ছেড়ে উঠে দাঁড়ালেন আর হেঁটে
এগিয়ে যেতে থাকলেন সেই ছাউনির দিকে। অমৃতলালের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় দুরু দুরু শব্দে কাঁপছিল, কিন্তু তবু যেন অজানাকে জানার অদম্য আকর্ষণে তিনি সেই দিকে এগিয়ে চললেন। এইবার তিনি সেই ছাউনির একেবারে সামনে এসে দাঁড়ালেন, আর সেই ছাউনির ভেতরে জমাট অন্ধকারটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। কতক্ষণ গেল তার খেয়াল রইল না। তিনি এইবার সেই অজানা অন্ধকারের দিকেই পা বাড়ালেন। ছাউনির ভেতর প্রবেশ করতেই তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এগুলো কি মানুষের লাশ? এতগুলো, প্রায় তিনজন। এরা কারা? অমৃতলালের চোখের সামনে প্ল্যাটফর্মে সেই অন্ধকার ছাউনির নিচে এবং বসার জায়গার ঠিক সামনে পড়ে রয়েছে তিনটে মানুষের রক্তাক্ত মৃতদেহ। কাজ কার? এখানে লেখাপানি স্টেশনে তো স্টেশন মাস্টার ছাড়া আর কেউই ছিল না। এরা যদি সাধারণ প্যাসেঞ্জারও হয়ে থাকে, তবে এদের হত্যাটা করলো কে? তবে কি সেই অচেনা অজানা আততায়ী যে ওই স্টেশন মাস্টার উদয়শঙ্কর বিশ্বাসকে হত্যা করেছিল আমারই চোখের সামনে? হে ঈশ্বর, রক্ষা করো আমায়। চকিতে অমৃতলাল পিছন ফিরে তাকালেন, আর সেই অন্ধকার ছাউনির বাইরের প্ল্যাটফর্মের খোলা অংশে তিনি এইবার দেখতে পেলেন স্টেশন মাস্টারের হত্যাকারী সেই আততায়ীকে, যে এখন তারই দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। অমৃতলাল নিজের কাঁধে ধরে থাকা টাকার ব্যাগটাকে শক্ত করে চেপে ধরলেন, আর সেই অন্ধকার ছাউনির ভিতরের দিকেই নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করলেন, কারণ ততক্ষণে সেই হত্যাকারী তার দিকে এগোতে শুরু করেছেন। এমন সময় অমৃতলাল কোনো কিছু করার আগেই সেই হত্যাকারী অজানা আততায়ী এক প্রকার তীর বেগে তার দিকে এগিয়ে এলো, আর ঠিক একই রকম বেগেই অমৃতলালের কাঁধে ধরে থাকা টাকার ব্যাগটাকে তার কাছ থেকে ছিনিয়ে নিল। অমৃতলাল চিৎকার করে উঠলেন, আমার ব্যাগ! কিন্তু আততায়ী তার কথায় ভ্রুক্ষেপ মাত্র করল না, আর দৌড়ে প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে পড়ল লাইনের ওপর। সেই আততায়ী এইবার লাইন ধরে স্টেশনের উল্টো দিকে পালাতে শুরু করলো। এত কিছুর মধ্যে অমৃতলালের কানে দূর থেকে একটা তীব্র কর্কশ শব্দ ভেসে আসতে শুরু করলো। ট্রেন, হ্যাঁ, ট্রেনের হুইসেলের শব্দ। অমৃতলাল সেই আততায়ীর পিছনে ধাওয়া করবার আগেই দুরন্ত গতিতে ছুটে আসা ট্রেন চলে এলো প্ল্যাটফর্মের একেবারে কাছে। অমৃতলাল নিজের গতি রোধ করে নিতে পারলেও সেই আততায়ী কিন্তু পারল না। অমৃতলালের চোখের সামনে দিয়ে তীব্র গতিতে ছুটে বেরিয়ে যেতে থাকলো একটি দূরপাল্লার ট্রেন। ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে সম্পূর্ণ বেরিয়ে যাবার পর অমৃতলাল প্ল্যাটফর্মের উল্টো দিকে তাকালেন। এইবার তার সমস্ত শরীর যেন অসাড় হয়ে গেছে। এত কিছু ঘটনা এই এক রাতের মধ্যে তাকে ভীষণভাবে ক্লান্ত করে দিয়েছে। সেই সাথে তার বুক দিয়ে আগলে রাখা টাকার ব্যাগটাও এইভাবে ছিনতাই হয়ে যাবার পর এখন আর তার শরীরে যেন বিশেষ বল অবশিষ্ট নেই বলে তার মনে হতে থাকলো। এমন সময়
তিনি তার ঠিক উল্টো দিকে প্ল্যাটফর্মের পাশে কিছুটা দূরে রেল লাইনের ওপর পড়ে থাকা কিছু একটা যেন খেয়াল করলেন অন্ধকারের মধ্যেই। আমার টাকার ব্যাগটা না, তবে সেই আততায়ী? অমৃতলাল আর দেরি করলেন না। তিনি তাড়াতাড়ি প্ল্যাটফর্ম থেকে নেমে সেই দিকে এগিয়ে গেলেন। অমৃতলাল নিজের টাকার ব্যাগটাকে লক্ষ্য করে সেই দিকে এগিয়ে আসছিলেন। আর কাছে আসতেই এইবার তিনি আঁতকে উঠলেন। তার টাকার ব্যাগের ঠিক পাশেই পড়ে রয়েছে একটা ছিন্ন ভিন্ন মৃতদেহ। অমৃতলালের সমস্ত শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ হতে থাকলো। নিজের টাকার ব্যাগটা তিনি মাটি থেকে তুলে নিজের কাঁধে নিয়ে সেই ছিন্ন ভিন্ন মৃতদেহের একেবারে কাছে এগিয়ে গেলেন। অমৃতলালের মুখ থেকে এক আতঙ্কিত শব্দ বেরিয়ে এলো। তিনি নিজের টাল সামলাতে না পেরে রেল লাইনের ধারে পাথুরে মাটিতে পড়ে গেলেন। অমৃতলালের চোখের সামনে যে আততায়ীর ছিন্ন ভিন্ন দেহাংশ পড়ে রয়েছে সেটা আর কেউ নয়, তিনি নিজে। অমৃতলালের চোখের সামনে ভেসে উঠল এখানে এই লেখাপানি স্টেশনে আসার পর থেকে তার সাথে হওয়া যাবতীয় ঘটনার স্মৃতি। তিনি তার গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন মিস করার পর সেই বৃষ্টি ভেজা প্ল্যাটফর্মের মাটিতে পা পিছলে পড়ে গিয়েছিলেন এবং তখনই তার ব্যাগের মধ্যে যে বেশ কিছু টাকা রয়েছে তা আন্দাজ করে নিয়েছিল সেই প্ল্যাটফর্মের ছাউনির নিচে বসে থাকা 3 ব্যক্তি, যাদের ঠিক পায়ের কাছে গিয়ে ছিটকে পড়েছিল অমৃতলালের কাঁধে ধরে থাকা টাকার ব্যাগটা। এবং তারাই অমৃতলালের অলক্ষ্যে স্টেশন মাস্টারকে অমৃতলালের টাকার ব্যাগের ব্যাপারটা জানায় এবং স্টেশন মাস্টার অমৃতলালকে নিজের কোয়ার্টারে থাকার প্রস্তাব দেন। উদ্দেশ্য ছিল অবশ্য অমৃতলালকে সেই কোয়ার্টারের ঘরে কয়েদ করে সেই কোয়ার্টারে আগুন লাগিয়ে দেওয়া এবং তার আগে অমৃতলালের টাকার ব্যাগটা তার কাছ থেকে কেড়ে নেওয়া। কিন্তু অমৃতলাল তাদের এই আলোচনা শুনে ফেলেন এবং তিনি নিজেই সেই সরকারি কোয়ার্টারে স্টেশন মাস্টারের একা থাকার সুযোগে তাকে হত্যা করেন তার মুখে বালিশ চাপা দিয়ে। এবং সেখান থেকে পালিয়ে যখন পুনরায় সেই স্টেশনে ফিরে আসেন তখন স্টেশনে উপস্থিত সেই 3 ব্যক্তি যারা স্টেশন মাস্টারকে তার টাকার ব্যাগের ব্যাপারে জানিয়েছিল তারা তাকে আক্রমণ করে এবং তার কাছ থেকে তার টাকার ব্যাগটা ছিনতাই করার চেষ্টা করে। কিন্তু অমৃতলাল নিজের সাথে থাকা ধারালো ভোজালিটা দিয়ে তাদের 3 জনকেই হত্যা করেন এবং সেখান থেকে নিজের টাকার ব্যাগ সহকারে পালানোর জন্যে যখন তিনি রেল লাইন পারাপার করতে যান ঠিক তখনই স্টেশন মাস্টার বিহীন রেলওয়ে প্ল্যাটফর্মে দ্রুতগামী মেল ট্রেন চলে আসে এবং অমৃতলালের শরীরটাকে টুকরো টুকরো করে দিয়ে সেটা নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যায়। পড়ে থাকে শুধু অমৃতলালের ছিন্ন ভিন্ন মৃতদেহ এবং সেই টাকার ব্যাগ। আত্মরক্ষা পৃথিবীর যে কোনো প্রাণীরই সহজাত প্রবৃত্তি। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর হিসেবে ছিলাম আমি, ইন্দ্রাক্ষী মুখার্জি। অমৃতলাল নস্করের চরিত্রে ছিলেন রাহুল দুবে এবং স্টেশন মাস্টারের চরিত্রে ছিলেন প্রীতম পাল। গল্পটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।